ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে, উত্তরবঙ্গকে সৎভাই করে রাখা হয়েছে। 10 দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার উত্তরাঞ্চল সফরের শুরুতে পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। পরে তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের জনসভায় যোগ দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত এবং 10 দলীয় জোট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের চিনিকল মাঠে জনসভায় যোগ দেন জামাত আমির। দেশের উত্তরাঞ্চলের প্রতি বিগত সরকারগুলো বৈষম্যমূলক আচরণ করেছে মন্তব্য করে জামাত সরকার গঠনের সুযোগ পেলে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধা চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে জনগণের রায় পেলে 64 জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন জামাত আমির। দাবি করেন জনগণই তাদের কার্ড। স্বাস্থ্যসেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়, এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা সহ 10 দলের অন্য প্রার্থীদের প্রতীকেও ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। নির্বাচনী এই জনসভায় জামাত, এনসিপি সহ উত্তরাঞ্চলে নির্বাচন করা 10 দলের প্রার্থী এবং নেতারাও বক্তব্য রাখেন। 10 দলের যারা আমরা এমপি প্রার্থী তথা যারা দায়িত্বশীল আছি, উত্তরাঞ্চলে 2 দিনের সফরের প্রথম দিন পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুর এবং দ্বিতীয় দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, গাইবান্ধার পলাশবাড়ি এবং বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ শহর এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার জনসভায়ও যোগ দিবেন জামাত আমির। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে ভাসানটেকের বিআরপি ময়দানের জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6:30টার দিকে মঞ্চে এসে পৌঁছান তিনি। দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে যোগ দিয়েছেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকে বিআরপি মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগে মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ভাসানটেক এলাকা। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এর আগে নির্বাচনী প্রচারের প্রথম দিনই টানা ব্যস্ত সময় পার করেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত 16 ঘন্টায় 7টি জেলার জনসমাবেশে অংশ নেন তিনি। এই যে বলল পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো এই এলাকার মানুষ। দর্শক, রাজধানীর ভাসানটেকের জনসভা মঞ্চে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আচ্ছা, আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন কি ভাই? যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে? যাওয়া সম্ভব নেই। সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের
যাত্রা নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি, আমি আপনাদের সামনে থেকে, আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি, আমি চাই, আমার ইচ্ছা, আমার প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিত হবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং এগুলা সমাধানের তার উদ্যোগ নেবে। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই জামাত শুরু হয়ে যাবে। আজকে যেই কথাটি, আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি, এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি। আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয়, একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, আজকের এই জনসভায়, এই যে হাজারো মানুষের জনসভায় আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আসুন, আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং ভাষান্তেকবাসীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। তার সূচি অনুযায়ী রোববার সকালে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরও একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর কুমিল্লার 3টি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে গিয়ে প্রচারণা চালিয়েছেন। ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 6 আসনে ইশরাক হোসেন গণসংযোগ করছেন। এ সময় কর্মসংস্থান সৃষ্টি, দেশের মানুষকে স্বাবলম্বী করা সহ বিএনপি ক্ষমতায় গেলে নানান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। ইলিয়াস মাতবারের প্রতিবেদনে বিস্তারিত।
প্রতীক বরাদ্দের পর দ্বিতীয় দিন শুক্রবার। ছুটির এই দিনে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন প্রার্থীরা। রাজধানীর মিরপুর 12 এর বিভিন্ন এলাকায় ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। মাদক চাঁদাবাজিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, শিক্ষা খাতকে বিশেষ নজরদারি করা হবে, এছাড়া বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান আমিনুল হক। আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অন্যদিকে বংশাল থানাধীন সিরটুলা স্কুলের সামনে থেকে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন। গণসংযোগের শুরুতে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দরিদ্র বিমোচনে কাজ করবেন তিনি। আগামী 1 বছরে কতগুলো কর্মসংস্থান আমরা করতে চাই এবং সেটা কিভাবে আমরা করতে চাই এবং কিভাবে আমরা বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, তাদেরকে আরও ফ্যাসিলিটেট করে সেখানে তারাও যাতে কর্মসংস্থান করতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও আমাদের ব্যাপক সেখানে পরিকল্পনা রয়েছে। ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণসংযোগ করেন। এটা একেবারে আমার নিজস্ব এলাকা, সারা ভালো আছে। যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে রেজাল্ট ভালো হবে আশা করছি। অন্যদিকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কি ভাবছে তরুণরা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। আমি ঢাকা 11 আসনে একজন পরীক্ষিত পুরনো লোক। আমি দীর্ঘ সময় কমিশনার ছিলাম, এই এলাকার উন্নয়ন করেছি। ভোটারদের আমি বলবো, আপনাদের বিশ্বস্ত বিগত উন্নয়নের কথা বিবেচনা করে আপনার পরিচিত আমাকে আপনারা ধানের শীষে ভোট দেন। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে জামায়াত ইসলামীর প্রার্থীদের প্রচারণা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, বাংলা মোটর এলাকায় ঢাকা 12 এর প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং মহাখালীতে জামায়াত মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান সহ বেশ কয়েকজনকে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়। নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আশাবাদের কথা জানিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের উপর হামলায় নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রতিবাদও জানান এসব প্রার্থীরা। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বৃহস্পতিবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসন থেকে শুরু হয়ে শুক্রবার সারাদিন ঢাকার বিভিন্ন আসনে চলে জামাতের নির্বাচনী প্রচারণা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলা মোটর এলাকায় ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং মহাখালীতে জামাত মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান সহ বেশ কয়েকজন জামাত মনোনীত প্রার্থীকে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেশ আশাবাদী দেখা যায় দলীয় নেতাকর্মীদের। অনেকের ভোট দিচ্ছে, জাতীয় পার্টি ভোট দিচ্ছে, আওয়ামী লীগের ভোট দিচ্ছে, বিএনপির ভোট দিচ্ছে। আমরা দেখছি তো, আমরা এবারে একটা নতুন কিছু দেখতে চাই। এখন পর্যন্ত আমরা ডাক্তার খালিদুর রহমানকে মহাখালীর প্রত্যন্ত এলাকাতে দেখছি, কিন্তু তারেক রহমানকে এখনো দেখি নাই। সাধারণ জনগণ হিসাবে তাকে আমরা মাঠে চাই। প্রচারণায় অংশ নেয় জামাত সমর্থিত নারী কর্মীরাও। এইবার তো 6 কোটি ভোটার যেহেতু নারী, তারা তো অবশ্যই এবার একটা সিগনিফিক্যান্ট বহন করবে ভোটের ক্ষেত্রে। প্রার্থীদেরকে আহত করে নির্বাচন বানচাল করার এবং প্রার্থীকে এই প্রতিযোগিতার ময়দান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের উপর হামলায় নির্বাচন কমিশনের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই প্রার্থী। আমাদের ঢাকা 7 আসনের প্রার্থী, তার উপর হামলা হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের যে আসন মিরপুর 15, সেখানেও আমাদের যারা ভোটে ক্যাম্পেইন করে তাদের উপর হামলা করা হয়েছে। এই লেভেল প্লেইং ফিল্ড করার জন্যে, উৎকণ্ঠা দূর করে উৎসাহমুখর পরিবেশে নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনকে আরও সিরিয়াস হতে হবে। কাজেই সরকারের কাছে আমার দাবি হলো, এই অবৈধ অস্ত্র এবং মাসলম্যান যারা নির্বাচন পরিস্থিতিকে বিঘ্নিত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, তাদেরকে অনতিবিলম্বে
আইনের আওতায় আনা হোক। প্রার্থীরা আরও জানান, দেশের মানুষ সংস্কার এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বেছে নেবেন। তারা সেদিকেই যাচ্ছে, তারা ভূমিকম্প নিয়ে আছে, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নিয়ে আছে, সাধারণ মানুষের যাচ্ছে, চারিদিকে শুধু সারা বাংলাদেশ দাঁড়িপাল্লা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর বাইরেও সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। ফরিদপুরে প্রচারণার কেমন চিত্র দেখছেন জানাবেন। আপনি জানেন যে প্রচারণা প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু সারা দেশে প্রচারণা চালিয়ে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তারা। তো এরই ধারাবাহিকতা আমি রয়েছি ফরিদপুরের 2 আসনে, যেটি ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী। তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবদ ইসলাম রিঙ্কু, তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু জামাত জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আকরাম আলী, তিনি। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন রয়েছি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবদ ইসলাম রিঙ্কুর তার একটি প্রচারণা কেন্দ্রে, যেখানে আমরা দেখছি যে এখানে উঠান বৈঠক চলছে। তবে এইখানে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি এখন কথা বলবো বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবদ ইসলাম রিঙ্কুর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে প্রচারণা তো শুরু হয়েছে, তো আমরা যতদূর জানি যে ফরিদপুর 2 আসনে প্রায় 51% নারী ভোটার রয়েছে। বিশেষ করে আপনি একজন নারী প্রার্থী এবং এখানকার নারীদেরও একটা বৃহৎ একটা অংশ রয়েছে ভোটার। তা আপনি নারীদের জন্য আসলে কি করবেন, এবং এই অঞ্চলের, বিশেষ করে এই অঞ্চলের দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে আমরা এই ফরিদপুরের নগরকান্দা সালথাকে আমরা দেখি। এছাড়াও যেহেতু এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, তো সব কিছু মিলে আপনি নারী এবং দাঙ্গা নিরসন এছাড়াও কৃষকদের জন্য আসলে আপনার প্রতিশ্রুতিগুলো কি একটু বলবেন? নারীরা আমার নগরকান্দা সালতা ফরিদপুর 2-এর মা বোনরা যারা আছে, তারা প্রথম কথা বিগত 17 বছরে যেহেতু ঠিকমতো ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি যেখানেই যাচ্ছি সেখানে অবিস্মরণীয় সাড়া পাচ্ছি না। আমার বোনরা, আমার মারা এগিয়ে আসছে, মা খালারা, যে তারা ভোট দিতে চায়। তো সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আরও এইটা অত্যন্ত একটা পজিটিভ দিক। আমি আমার এলাকার নারীদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের শিক্ষা জন্য কাজ করতে চাই। এটা আমি সবসময় সামাজিকভাবেও করে আসছি। আমি চাই যে আমার এখানে যারা ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, যুব সমাজের মেয়েরা আছে, তারা সুশিক্ষায় শিক্ষিত হোক, তারা কর্মসংস্থান পাক। আমাদের নারীরা যারা, শুধু পুরুষরা না, নারীরাও কৃষিকাজে জড়িত, তারাও বাইরে কাজ করে, কৃষিকাজে জড়িত। এবং কৃষকদের জন্য, যারা কৃষিকাজে আছে, তাদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা প্রত্যেকটি কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করছি, যে কৃষক কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সুবিধা পাবে। তাদের যা ফসল তারা উৎপাদন করে তার ন্যায্য মূল্য যেন তারা পায়, সেটা নিশ্চিত করব। সবচেয়ে বড় কথা, কৃষক এবং আমার অত্র এলাকার ছাত্র সমাজ, যুব সমাজের জন্য সবচেয়ে যেটা আমি মনে করি যেটা দরকার, সেটা হচ্ছে দুর্নীতি নির্মূল এবং চাঁদাবাজি নির্মূল। এটা যদি আমি নির্মূল করতে পারি, সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে কৃষকরাও তাদের ন্যায্য মূল্য পাবে, তারা ভালো থাকবে, এবং যারা কর্মসংস্থানের খোঁজ করছে, যারা কর্ম করছে, যারা ব্যবসা করছে, তারাও কিন্তু এলাকায় ভালো থাকতে পারবে। তো সুতরাং নারীদের জন্য এবং অত্র এলাকার মানুষের জন্য আমার পরিকল্পনা হচ্ছে যে একটি নতুন বাংলাদেশে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুস্বাস্থ্য তারা পায় এবং নিরাপদ একটি সমাজ তারা পায়, সেটাই কিনা আমার অঙ্গীকার। সদা, যেমনটি শুনছিলেন যে ফরিদপুর 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়দ, আমি তার কথা শুনছিলাম, তিনি ভোটারদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এছাড়াও আমরা অন্যান্য প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারাও বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছেন এই ফরিদপুর 2 আসনের উন্নয়নের জন্য। তো এই ছিল আমার কাছে ফরিদপুর 2 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সৌদা, জানি আপনাকে ধন্যবাদ। 10 দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে বিএনপি।
তাই জনমনে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি বলে মন্তব্য করেছেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। রাজধানী শাহজাদপুরের বাসতলায় সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপির এই নেতা জানান, ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহজাদপুরের বাসতলায় ঢাকা ১১ আসনের ১০ দল মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এনসিপির আহ্বায়ক জানান, ১০ দলের জনজোয়ারকে ভয় পাচ্ছে একটি দল। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। ১০ দলীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে তিনি জানান, অতীতের মতো আর ভোট ডাকাতির সুযোগ পাবে না কোনো দল। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এবার ভোট দিতে আসব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব এবং জনগণের প্রকৃত বিজয়ে আমরা ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে, মানুষকে বিজয়ী অর্জন করব। পরে নাহিদের নেতৃত্বে বিশাল গণমিছিল বের করে ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে শেষ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট্রি ক্রিস্টেনসেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠককালে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য অংশীদারদের উপস্থিতি আশা করছে ঢাকা। সরকার ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১৮ মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে বাংলাদেশের ১২,৭৭,১১,৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। ইসির গণসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬,৪৮,২৫,১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬,২৮,৮৫,৫২৪ জন। এছাড়া তালিকায় ১,১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। একই দিন সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ার এবার নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আসন ভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর ২ আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮,০৪,৩৩৩ জন। অন্যদিকে ঝালকাঠি ১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২,২৮,৪৩১ জন। শেষ দিকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। একই জায়গা থেকে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, প্রত্যাশার চেয়ে বেচাকেনা অনেকটাই কম। মেলা প্রাঙ্গণ ঘুরে এসে আরও জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় ছিলেন মমিন হোসেন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়ন থেকে নিজেদের পছন্দের পণ্যটি বেছে নিতে ব্যস্ত সময় পার করেন দর্শনার্থীরা। আমার কাছে মনে হয় যে এবার পাকিস্তানি স্টল
বেশি তো, এবং মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ভিড় বেশি তো, এর জন্য আর কি ধাক্কাধাক্কির জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছে না, এটাই সমস্যা। কিন্তু এমনিতে ভালো, সব কিছু একসাথে আছে, কাছাকাছি আছে, সব কিছু ঘুরে দেখা, মানে পছন্দ হলে প্রাইজে হলে কিনা যায়, ভালোই। আগের বারের থেকে এবার মেলাটা বেশি ভালো লাগতেছে না, জিনিস কোয়ালিটি তেমন ভালো না, বাট আগের বার আমার বেটার লাগছে না। বাইরের তুলনা আছে একটু সুবিধার জন্য তো আমাদের মেলাতে আসা। শেষ দিকে মেলা জমে ওঠায় খুশি বিক্রেতারা, তবে প্রত্যাশা অনুযায়ী পণ্যের বিক্রি নিয়ে হতাশ তারা। আগের থেকে এখন মেলা অনেক ভালো চলছে, এখন কাস্টমার অনেক ভরপুর কাস্টমার, আমার সকাল থেকে ভালো কাস্টমার পাচ্ছি। অবস্থা ভাইয়া অনেক খারাপ, এখন কাস্টমার মানে ভিড় ভাড় আছে কিন্তু কাস্টমার নাই। पिछले साल जितना था उतना से हाफ हो रहा है, बहुत कम है। पिछले साल बहुत अच्छा था, इस बार डिस्टर्ब बहुत है, इलेक्शन की वजह से मे भी या कुछ और रीजन होगा, लेकिन बहुत कम है। এদিকে বিক্রি বাড়াতে প্রতিটি পণ্যের উপর মূল্য ছাড় সহ নানা অফার দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বিদেশি স্টলগুলোর পাশাপাশি এবারের মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গ্যালারিটি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের 2 জন নারী ও 1 জন পুরুষ। আরেকজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে সিডনির প্রায় 611 কিলোমিটার পশ্চিম লেক কার্জেলিকো শহরে অভিযান চালানো হয়। এজন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এটি গৃহস্থলে সহিংসতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। একজন বন্দুকধারী অস্ত্র নিয়ে শহরে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে। গত মাসে সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে 2 বন্দুকধারীর হামলায় 15 জন নিহত হন। এটি গত কয়েক দশকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। এর 1 মাসের মধ্যে মাথায় নিউ সাউথ ওয়েলসে এ হামলার ঘটনা ঘটল। নিউ সাউথ ওয়েলস সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বন্দুক রাখতে পারেন, তবে লাইসেন্সধারীদের জন্য গান ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক। ভারতে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিতে অনড় থাকার কয়েক ঘন্টার মধ্যে আইসিসিকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চিঠিতে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির আশা আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি ডিআরসিতে পাঠাবে। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসি সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে থাকে। আইসিসি ডিসপিউট রেজুলেশন কমিটি ডিআরসি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। আইসিসি সদস্য বোর্ড, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ সবাই অভ্যন্তরীণ সব পথ শেষ হওয়ার পর এই কমিটির শরণাপন্ন হতে পারে।